নতুন জমি প্লাবিত হবে, 40% জমি হারিয়ে যাবে। এখন আমরা রাজনীতি নিয়ে এত কথা বলছি, কিন্তু আমাদের জলবায়ু তহবিলের যে অবস্থা, টোটাল বাংলাদেশের এই বাজেটে আছে 8,000 কোটি টাকা জলবায়ু তহবিলের জন্য, যে ক্ষেত্রে এডিপির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে 5,000 কোটি, আর বাকি 3টি স্বতন্ত্র প্রকল্পের মাধ্যমে 3,000 কোটি। এখন দেখা গেছে এডিপির যে 5,000 কোটি টাকার বাজেট, সেই প্রকল্পের সাথে এই 3টা প্রকল্প কমন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রায় 3,000 কোটি টাকা অপচয় হচ্ছে। এখন দেশের স্বার্থে, দেশের ভৌগোলিক রক্ষার স্বার্থে আমরা কি এ ধরনের অপচয় রোধ করতে পারি কিনা? আমরা যেটা দেখি যে আমাদের ইউনিভার্সিটিতে প্রপার লেভেল অফ রিসার্চের জন্য সেরকম ফান্ডিং দেওয়া হয় না। এখন আমার শিক্ষক আমাকে কি শিখাবে যদি তিনি প্রপারলি রিসার্চ না করেন? সেক্ষেত্রে আমি আপনার থেকে জানতে চাবো যে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কারণ আমাদের বাজেটে মাত্র 0.03% রিসার্চে অ্যালোকেটেড থাকে। আমি জানি আপনারা ছাত্র, আপনারা একটু আইডিয়ালিস্টিক হবেন, এটা আমি আশা করি। তবে আপনাদের দেখতে হবে চেষ্টা কতদূর করেছি, সাফল্য কতদূর। রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব না, তবে আপনাদের দেখতে হবে যে একটি সরকারের লং টার্ম প্ল্যান আছে কিনা। আমাদের কিন্তু 15 বছরের প্ল্যান আছে। 15 বছরে আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে আমরা দেশের চেহারা বদলাই দিতে পারি। আপনারা তার একটি সামান্য উদাহরণ দেখাতে পারি আপনাদেরকে। আপনারা আজকে হাতিরঝিল গিয়ে দেখেন, আপনারা যারা বিদেশে থেকেছেন, কেউ কি বলতে পারে বিদেশের কোন শহরের চেয়ে কম? এটা কিন্তু আমাদের এই সরকারের আমলেই পরিকল্পনা করা, বাস্তবায়ন করা। এরকম কিন্তু বাংলাদেশের কোন সরকার পারেনি কোনোদিন। আমরা প্রতিটি ক্ষেত্রে একটা রেভলিউশন এনেছি। আপনারা নিজেরাই ইনফরমেশন নিয়ে দেখেন। হ্যাঁ, হয়তো পাবলিসিটির ক্ষেত্রে আমরা কিছুটা ব্যর্থ হয়েছি, নিজেদের ঢোল আমরা পিটাইনি। আপনারা যদি ডিজিটাল বাংলাদেশেই দেখেন, আমরা 1 বছরের মধ্যে 4,500 ইউনিয়ন তথ্য কেন্দ্র করেছি। সরকারি বেশিরভাগ সিস্টেম আমরা ডিজিটাইজ করেছি। আপনাদের রেজাল্ট পাওয়া, অন্যান্য অ্যাডমিশন এবং মানি ট্রান্সফার ডিজিটাইজ হয়ে গেছে, এখন মোবাইল ফোনের মাধ্যমে হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। এইটি কিন্তু আমাদেরই প্রকল্প। তবে মনে হয় যে আমরা আপনার কাছে ফিরবো, তার আগে এর পরের পর্বে আমরা একটু দেখে নিতে চাই যে আসলে একটা প্রশ্ন আমার খুব জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে আজকে যদি আপনাকে যদি আগামীকাল প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, প্রথম কাজটা কি করবেন? আগামীকাল যদি প্রধানমন্ত্রী হই, সবচেয়ে আগে আমি বিরোধী দলীয় নেত্রীর সাথে একটা ডায়ালগে বসতে চাইবো। আগামীকাল যদি প্রধানমন্ত্রী হন কি করবেন? আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সরকারি চাকরিতে কোটার পরিমাণটা কমিয়ে ফেলবো। কালকে প্রধানমন্ত্রী হলে কি করবেন? আমি সর্বপ্রথম ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করে দিব। আগামীকাল প্রধানমন্ত্রী হলে কি করবেন? আপনার নাম, ইনস্টিটিউশন এবং কি করবেন? আমি ফয়সাল ইস্টার্ন ইউনিভার্সিটি। আমি যদি আগামীকাল প্রধানমন্ত্রী হই, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে সকল ক্রাইমের তদন্ত রিপোর্ট প্রকাশ করব। কালকে প্রধানমন্ত্রী হলে কি করবেন? আমি চাবো যে দেশে যত দুর্নীতিবাজ আছে সবাইকে ধরার। আমি আপনার সাথে একমত। কি করবেন শুভ? ট্রাফিক জ্যাম কমানোর জন্য যতগুলো স্টেপ নেওয়া দরকার, যতজনের সাথে কন্ট্যাক্ট করা দরকার, সবকিছু করবো। কি করবেন প্রধানমন্ত্রী হলে? প্রতিটি জেলা ইউনিভার্সিটি দেব, যেন ঢাকা কেন্দ্রিক যে শিক্ষা হয়ে যাচ্ছে এটা আমি চাই না। বাংলাদেশের প্রতিটি জেলায় শিক্ষার অ্যাক্সেসটা সমান থাকুক। আমি যদি আগামীকাল প্রধানমন্ত্রী হই, তাহলে আমাদের যে 3টা এডুকেশনের ধারা আছে, ওইটাকে আমি একটা এবং সেন্ট্রাল একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করব। আমি আর কখনো এই রাস্তা বন্ধ করে এতগুলা লোকের কষ্ট দিয়ে জ্যাম বানায় আমি কখনো রাস্তা একদম খালি হয়ে রং সাইড দিয়ে যাব না। এটা খুবই ভালো পয়েন্ট। এখানে আমি একটা কথা বলতে চাই, আপনারা হয়তো জানেন না, এটা আমরা নিজেই দেখেছি। আমরা যখন ক্ষমতায় আসি, আমার মা যখন প্রধানমন্ত্রী হন, তখন দেখা গেল যে প্রধানমন্ত্রীর মোটরকেডে প্রায় 100টি গাড়ি, কারণ প্রত্যেকটি অ্যাসিস্ট্যান্টের একটা নিজস্ব গাড়ি। আমার মা তখন বললেন যে এতগুলো গাড়ির প্রয়োজন নাই, সব অ্যাসিস্ট্যান্ট শেয়ার করবে, গাড়ির সংখ্যা যত কমানো যায়, বিভিন্ন অ্যাম্বুলেন্স থাকে ওখানে, কয়েকটা সিকিউরিটি গাড়ি থাকে, এই নিয়ে। এবং কি আপনারা হয়তো খেয়াল করেছেন, এখন যখন এই ক্যাবিনেট মিটিং হয়, ক্যাবিনেট মিটিং কিন্তু আগে হতো একটি জায়গায়, সেক্রেটারিয়েটে সব মন্ত্রীদের যেতে হতো, এখানে অনেক দিক দিয়ে রাস্তাঘাট বন্ধ করা হতো। এখন কিন্তু ক্যাবিনেট মিটিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর কোথাও যেতে হয় না, যাতে রাস্তাঘাট বন্ধ করতে হয় না। আমরা কিন্তু সব দিকেই সচেতন। তো এখানে আমি একটা পার্সোনাল অভিজ্ঞতা, একটা পার্সোনাল বিষয় আপনাদেরকে
বলতে চাই উদাহরণ দিয়ে। এই যে আমরা রাজনৈতিক সংঘর্ষ নিয়ে সামনে কি হবে এটা নিয়ে সবাই চিন্তিত, আমরাও চিন্তিত। এক সময় ছিল যখন আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের বিরোধী দল ক্ষমতায় ছিল, তখন আমার বোনের বিয়ে হয়। আমার বোনের বিয়ায় তখন প্রধানমন্ত্রী, ওনাকে আমরা দাওয়াত করি, তিনি আসেন। ওনাকে কিন্তু আমি নিজেই রিসিভ করি, ওনাকে টেবিলে নিয়ে গিয়ে ওনার সাথে ডিনার করি, ওনাকে আবার গাড়িতে পৌঁছাই দিই। তারপর ওনার ছেলে আমাদের বাসায় আসেন তার বিয়েতে আমাদেরকে দাওয়াত দিতে ব্যক্তিগতভাবে। এই পরিস্থিতি কিন্তু ছিল, আমাদের মধ্যে কিন্তু এরকম সংঘর্ষ ছিল না কোনোদিন। তবে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে 2001-এর পর। 2001-এর পর তখন কিন্তু, তার আগে কিন্তু আমাদের দলের নেতৃবৃন্দদের উপর যে পরিমাণ হামলা হয়েছে, প্রাণ হারাহারি হয়েছে, এটা কিন্তু কোনোদিন আগে হয় নাই। এবং কি এখন যদি ব্যক্তিগতভাবে বলেন, আমার মার উপর হামলা করা হয়েছে 21শে আগস্টের কথা আপনারা সবাই জানেন। মুফতি হান্নান কোর্টে সাক্ষী দিয়েছে যে সেটার পরিকল্পনা, সেই হত্যার পরিকল্পনা করা হয়েছে হাওয়া ভবনে, গ্রেনেড বিতরণ করা হয়েছে হাওয়া ভবনে। সেই মিটিং এ তখন প্রধানমন্ত্রীর যে পলিটিক্যাল সেক্রেটারি হ্যারিস চৌধুরী, তিনিও ছিলেন। এটা কিন্তু আমার কথা না, এটা কোর্টের সাক্ষীতে আছে, আপনারা পড়ে দেখতে পারেন, এটা পেপারে এসেছে অনেকবার। তাহলে আপনারা আমাকে জবাব দেন, যারা আমার মাকে হত্যা করার চেষ্টা করেছে, তাদের সাথে যারা আমার দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তাদের সাথে আমি কি করব, আমার কি করা উচিত, এটার জবাব আপনারা দেন। আমরা কি চাই যে এটাই দেশের ভবিষ্যৎ হোক, এরকম রাজনীতিবিদ দেশে থাকুক, নাকি আমরা চাই যে একটা পরিবর্তন আসুক? পরিবর্তন এমনি এমনি আসবে যদি আপনারা ভোট দিয়ে পরিবর্তন আনেন, তাই আপনাদের কাছে আমি দাবি করছি। আমাদের যে তরুণরা, আপনি যদি জয় হতেন, আপনি যদি সজীব ওয়াজেদ জয় হতেন, হাউ ডু ইউ ফিল? আমি যদি জয় হতাম তাহলে আমি ফার্স্টে আমাদের দেশের যে মিডিয়া, সেটাকে আমি স্ট্রং করার ট্রাই করতাম, যে গুজব নামক যে ওয়ার্ডটি ব্যবহার হচ্ছে, যে গুজব ছড়াচ্ছে, এটি যাতে না হয় এবং আমরা যাতে সাধারণ জনগণরা যাতে প্রপার ইনফরমেশন পেয়ে থাকি। আগামীকালই অ্যারেঞ্জমেন্ট করতাম যে জনগণ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চায়। আমার মনে হয় যে আসলে আজকে যে ফিডব্যাক গুলো আমরা পেলাম, এটা যদি আসলে আরো অনেকক্ষণ চালানো যেত তাহলে বোধহয় খুব ভালো হতো। এটা আমার খুবই ভালো লেগেছে যে আপনাদের সাথে যে মত বিনিময় করতে পেরেছি, আপনাদের কথা আমি শুনতে পেরেছি, আমার কথা আপনারা শুনতে পেরেছেন। আপনাদের কাছে অনুরোধ যে স্বচ্ছতা আমরা চাই, রাজনীতিতে স্বচ্ছতা আমরা সবাই চাই। যারা ভালো তাদেরকে ভোট দেবেন, এটা আপনাদের হাতে। ধন্যবাদ। আসলে অসংখ্য ধন্যবাদ যে আজকে এখানে দেশের লিডিং প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আপনারা এখানে এসেছেন। জনাব সজীব ওয়াজেদ জয়কে আসলে আমাদের পুরো পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা যে আসলে তিনি তার ব্যস্ত শিডিউলের মাঝখান থেকে যে আজকে উনি সময় করেছেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।